আর খুব সুন্দর একটা ব্যাকড্রপ তৈরি হয়ে গেছে এই আগের চারটা দুর্দান্ত অবস্থা মানে আমি সেই রকম উত্তেজিত তো কিছু কথা যেমন ফুয়াদের কথা কবির স্যারের কথা এস এম এর কথা সবার মেনাপার কথা যে বারবার চলে আসছে যে সমস্যা সম্ভাবনা অবচেতন অনেকগুলা বিষয় চলে আসছে যে বিষয়গুলা আমাদের প্রতিদিন আমরা যেগুলোতে অভ্যস্ত যে বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনা বিবেচনা ভিত্তিক চিন্তা ভাবনা তথ্য উপাত্তর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এই যে একটা বিষয়ের মধ্যে আমরা আসি এইটার মধ্যেও যে আরেকবার প্রশ্ন করতে হবে আরেকবার দেখতে হবে ওরকম একটা জায়গা থেকেই চিন্তার শুরু যে চিন্তার শুরুটা কোথায় হবে বা কিভাবে ভাববো ভাবনা কোথায় হবে তাকে গুছাবো কি গুছাবো আগে কোনটা বিষয় আগে ভেতরে গুছাবো বাইরে গুছাবো চিন্তা গুছাবো কোনটা গুছাবো ওরকম একটা জায়গা থেকে কিছু জিনিস শেয়ার করতে চাই তা আমার আমার কাছে মনে হয় যে এই শব্দটা খুব শক্তিশালী আমাদের হ্যাঁ এই শব্দটা খুব শক্তিশালী মানে নদী একই সাথে অনেক কিছু এটার কথা বলে শেষ করা যাবে না আমরা সবাই জানি সবাই একদম ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত তা আমি যদি একটা দিক নেই যে নদীতে একটা অনুভূতি নদী একটা বোধ নদী একটা উপলব্ধি এভাবে যদি ভাবি এটার তাত্ত্বিক দিকটা যদি না দেখি বৈজ্ঞানিক দিকটা যদি না দেখি তাহলে নদী আমাদের সাথে যেভাবে মেশে আমরা নদীর সাথে যেভাবে মিশি নদীর থেকে আমরা যেভাবে শুরু হই এবং যেভাবে শেষ হই বিশেষ করে এই অঞ্চলে নদী ছাড়া কিছু নাই এই অঞ্চলের অনেক রকম ম্যাজিক আছে কবিরা বলছেন জাদু আমার কাছেও মনে হয় যে এটা একটা জাদুর জায়গা এটা পৃথিবীর কোনো কিছুর সাথে মেলে না যমুনা নদী পৃথিবীর কোনো নিয়ম মানে না আমরা দিল্লির সাথে প্যারালালি এক্সিস্ট করি কিন্তু আমাদের টেম্পারেচার আরো নিচের সাথে সবই জাদু এরকম জাদু টাইপের একটা জায়গায় তো আসলে কোনো নিয়ম কানুন চলবে না তাহলে ওই নিয়ম কানুনটা বুঝবো কিভাবে তো এরকম যদি ভাবার চেষ্টা করি যে অনুভূতিগুলোকে যদি দেখার চেষ্টা করি যে আমি মানে কি বলবো বিজ্ঞান ভিত্তিকভাবে না বুঝে যদি অনুভব করার চেষ্টা করি তাহলে কি ধরনের জিনিস আসে তো ধরেন অনেকভাবেই ভাবা যায় বা কোথায় শুরু করব কি তা আমার কাছে মনে হয়েছিল যে নদী থেকে হয়তো শুরু পানিতেই সবকিছু শুরু পানিতেই শেষ এই অঞ্চলেরও তাই তো যেই ধরনের ভাবনায় ভাবতে চাই আমরা স্থাপত্যের কথা যদি বলি স্থাপত্যের শুরুটা তো আসলে স্থাপত্যের বাইরে তাহলে শুরুটা স্থাপত্যের বাইরে হতে হবে স্থাপত্যের মধ্যে দিয়ে স্থাপত্যের চিন্তা শুরু হতে পারবে না তো ইংরেজিতে যখনই এই একই শব্দগুলো যখন আমি ইংরেজিতে লিখি মনে হয় কিছু বুঝি কিন্তু আর মানে শেষ পর্যন্ত ওইটার অনুভূতিটা হয় না আমি মানে আর কোনো শব্দ খুঁজে পেলাম না তো আমি যে কোনো বিষয়ে শব্দ দিয়েই বুঝি শব্দ দিয়েই করি ধরেন ভেজা একটা শব্দ ভেজাকে একটা দশা বলতে পারেন আমার কাছে ভেজা একটা রং ঠিক যেরকম জল রঙের কারণে রং হয় তো প্রকৃতি জিনিসটা যখন ভিজিয়ে দেয় ও রাঙিয়ে দেয় এরকম যে ভেজাটাকে ঠিক রং হিসেবে দেখলে বিষয়টা অন্যরকম হ্যাঁ সোদা গন্ধ আছে তো এরকম সত্তা 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 পানিতে যদি সত্তা খুঁজতে যান তখন দেখবেন যে পানি সত্তাকে অন্যভাবে দেখে আমরা যেভাবে সত্তাকে দেখি ওইভাবে না ওই বারবার ওই যে বুদ্ধি বিবেচনা ফিরে যায় যে যদি বুদ্ধি বিবেচনাকে বাদ দিতে পারি শুধু অনুভূতি দিয়ে ভাবি শুধু তখন একটু হয়তো অন্যরকম লাগতে পারে তারপর আমরা শব্দটা অনেকবার ব্যবহার করি কিন্তু আমির থেকে কম ব্যবহার করি আমরা শব্দটার মধ্যে যেটা বুনট আছে একটা শক্তি আছে এবং যখন কোনো কিছু দুজন তিনজন মিলে করা হয় ওইটা যে অন্য কিছু হয় এটা মাঝে মাঝে ভুলে যাই খুব পছন্দের একটা শব্দ যেটা ছোটবেলায় ভেতরে ছিল নাহাজ ভাই আবার বের করছে বোধ এটা এত শক্তিশালী একটা শব্দ যে এটার সরাসরি কোনো অনুবাদ হয় না এবং এটা একটা জিনিসকে প্রকাশ করে না বোধ আমার কাছে মনে হয় যেন সংবেদনশীলতা প্রজ্ঞা আর অনেক কিছু মিলে একটা এসেন্স ঠিক যেরকম নদী শব্দটা যেমন অনেক কিছু বোঝায় বোধও অনেক কিছু বোঝায় এইখানে একটা ডায়াগ্রাম দরকার ছিল ওটা এখন আসছে না ওটা পরে আলোচনা করব তো বোধে আমরা পৌঁছাই কিভাবে পৌঁছাই ওই জিনিসটা নিয়ে অনেকভাবে বলা যায় আমি আমার মতো করে একটা জিনিস দেখলাম যে এটা সবার সাথে একটু যা প্রথমে তাড়না আসে তাড়নার পরে অনুভূতি থেকে ভাবনার পরে একটা বোধ তৈরি হয় ওই বোধ থেকে বুদ্ধির পরে প্রয়োগের পরে অনুধাবন থেকে আরেকটা বোধ তৈরি এই চক্রটা চলতেই থাকে
এরকম ভাবে তাড়ানো থেকে অনুভূতি যাচ্ছে। এইটা একটা তরল চক্র। এটাকে আমি চক্র বলতে পারবো না, এটাকে আমি লিখে নিয়ে কিছু বলতে পারবো না। এটা এমন ভাবে চলে, এটা আমাদের সবার মধ্যেই চলে এবং এই জিনিসটা চলে। কিন্তু আমরা যেটা করি সাধারণত, যেটা দেখা যায় যে বুদ্ধিভিত্তিক যে কাজগুলো আমরা করি, তখন আমরা এই বুদ্ধি থেকে এই বোধে এসে এই 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 রূপে চলতে যায়। অনুভূতি, তারা ভাবনাটাকে বাহুল্য মনে করে বাদ দিয়ে সময় নষ্ট হচ্ছে আর অনেক রকমের, এটা সবাই জানি। তাতে যেরকম একটা বিষয় আসে, এই বিষয়টা আমাকে যে কোনো চিন্তা বা ভাবনা বুঝাতে সাহায্য করে। পানি শব্দটা যদি সামনে নেই, পানিতে দুইটা শব্দ আসলে। পানি যদি কোনটা নদী বলি তাহলে একটা, মধ্য নদী বলে আরেকটা। একটা হচ্ছে প্রাণ আর একটা হচ্ছে প্রতিজ্ঞা। তো পানিকে কালেকটিভলি প্রাণ প্রতিজ্ঞা বলা যেতে পারে, কারণ পানি যেখানেই আছে ওখানে প্রাণ হবেই, অর্থাৎ প্রাণের প্রতি প্রতিজ্ঞা মানেই পানি, এভাবে ভাবা যেতে পারে। আমি খুব বেশি তুমি আরো কথা বলেছিলে, এটা নিয়ে বলবো না, সবাই জানে। আমি কিছু শব্দের উচ্চারণ করবো পরপর, ব্যাখ্যা দিব না, কিন্তু আমার ধারণা এই শব্দগুলো পরপর উচ্চারণ করলে পানি আমাদের মধ্যে বা আমাদের চারপাশে যেহেতু আছে, ভেতরে আছে, বাইরে আছে, আমার কাছে মনে হয় আমাদের স্মৃতি পানিতে থাকে, যে কারণে আমরা প্রজ্ঞা প্রবাহিত হয় আমাদের মধ্যে দিয়ে। ওই জিনিসগুলো হয়তো আবার একটু কি দরকার। প্রাণ, প্রাপ্যতা, সলভ, সৃষ্টি, সিক্ততা, প্রবাহ, সাম্য, অন্যয়, স্পন্দ, স্মৃতি, অনুরণন, সত্য। আমরা সবাই সত্য অনুসন্ধান করি। সত্য কোথায় কোথায়? একটা জিনিস আমার কাছে খুব ব্যক্তিগত মনে হয় যে প্রত্যুপ্রাপ্ত ভিত্তিতে যে সত্য তৈরি হয় সেটা বিকৃত করা সম্ভব। ওদের মাধ্যমে যে সত্য তৈরি হয় সেটা সামগ্রিকভাবে হয়, সার্বজনীনভাবে হয়। ওখানে বিকৃতির কোনো জায়গা, ওখানে আংশিক সত্যের কোনো সুযোগ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে সত্য অনুসন্ধান শুধুমাত্র অনুভবের মাধ্যমেই সব। তত্ত্বভিত্তিক সত্য আসলে আংশিক সত্য, বিকৃত সত্য। আমরা নিজেদেরকে যে খুঁজতে যাই, খুঁজতে খুঁজতে আসলে অনেক কথা হচ্ছিল যে কিভাবে আবার আমরা একটা সহাবস্থানে আসতে পারি, কিভাবে প্রকৃতির সাথে একসাথে মিলেমিশে থাকতে পারি। আমার মনে হয় খুব বেশি পিছনে যেতে হবে, 500 বছর, 1000 বছর। এটা একটা ভেজা স্বপ্ন। এই অঞ্চলের সভ্যতাটা ভেজা স্বপ্ন, এটা একটু বুঝতে হবে। ভেজা মানে যে কেন ভেজা বলছি সেটা, যে আমরা পানির সাথে, অর্থাৎ আমরা ভিজে থাকতে পছন্দ করি, কিন্তু আমরা হয়তো ভুলে গেছি কোনো কারণে। এবং এই ভেজা সভ্যতা থেকে যে বোধটা তৈরি হয় ওটা জলজ বোধ, অর্থাৎ পানির ভেতর থেকে বোধটা তৈরি হয় বা পানিতেই ফেরত যাওয়া, এরকম একটা বিষয়। জলজ বোধটাকে ব্যাখ্যা করতে চাচ্ছি না, আমি অন্যদিকে যেতে চাচ্ছি। জলবোধের প্রকাশ নিয়ে কথা উঠে যাচ্ছে। কারণ জলবোধ আসলো, এটা প্রকাশ আর প্রভাবটা কি হতে, ধরে নিলাম যে আমরা সবাই জলবোধ ধারণ করছি। এখন কি যদি কোনো স্বপ্ন দেখি, স্বপ্নগুলো কিরকম হতে পারে? এখানে আমার একটা স্বপ্ন আছে যে যদি আমরা আমাদের স্থাপত্য যদি গ্রহর মতো কাজ করে, পানির পক্ষে কাজ করে, যেমন গাছরা অনেক কিছু করে পায়, ওদের পানি নিয়ে অনেক চিন্তা। খুব সমকালীন সময় ওরা ডিজাইন অ্যাজ ওয়াটার বলে একটা জিনিস নিয়ে কাজ করছে, যেখানে ওরা পানিকে আলাদা একটা সত্তা হিসেবে জায়গা দিচ্ছে এবং পানির কথা শোনার চেষ্টা করছে। ওই জায়গাটাই কিন্তু আমাদের এই অঞ্চল অনেক আগে থেকেই অন্যরকম ভাবে দেখে। আমরা পানির থেকে আলাদা না, বা পানিকে সত্তা দেওয়ার কোনো অক্তিয়ার আমার না। আমরা খুবই ছোট মাপের একটা ঘটনা, পোকামাকড়ের মতো। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে পানি। ওইটা আমার ভেতর দিয়ে যায় বলে আমি আছি, না হলে নাই। আমি যদি আমিত্ব খুঁজি, আমার অস্তিত্বের শুরুটা ধার করার, এবং আমার যতক্ষণ অস্তিত্ব আছে তারপরে আবার ওটা বিলীন হবে। ওই দিক থেকে আমিত্বের কোনো জায়গা নাই। আমার এমন কোনো এখতিয়ার নেই যে আমি আরেকজনকে বলতে পারি হ্যাঁ তোমার কথাও শুনবো, উল্টে হতে পারে। তো সেরকম ভাবে ধরেন স্থাপতিক গ্রহ, সিক্ততার লালন, জলতাত্ত্বিক নৈতিকতা, তারল্য, এই বিষয়গুলো যদি স্থাপত্যে আসে তাহলে কিভাবে আসবে, কি হবে, এগুলো আর কিছু চিন্তা।
এটাকে আর সহজ করে বললে যে এরকম হয়ে যায় যে আমাদের যদি খুব ওই যে কাদায় পা পা দিলে করে যে হালকা একটা ছাপ হয়, তো মৃদু পদচিহ্ন যদি আমাদের জীবনগুলো যে জলছাপের মতো হয়, আমাদের ঘর বাড়িগুলো যদি জলছাপের মতো হয়, যে আসবে যাবে, খুব হালকা করে দেখা যাবে, খুব শক্ত কিছু, পোক্ত ব্যাপারটাই না, যেটা এই অঞ্চলে থাকে না, থাকার কথা। এই জায়গা থেকে একটু বোধহয় রিলার্নিং আনলার্নিং বিষয়গুলো আসবে। যেমন প্রতিবাদের একটা ভাষা, যেমন না শব্দটা আমার খুব পছন্দ। কেন যেন মনে হয় যে আমি যখন নো বলি, কাউকে নো বললে মনে হয় যে আমি যেভাবে বলছি নো, আর যখন না বলছি বলছি না। আমি জানি না, এটা আমার আমার ব্যক্তিগত, মনে হয় যেন না এর একটা আলাদা শক্তি আছে, যেটা পানির মতো, পানিকে কেউ থামাতে পারে। অনেক অঙ্ক করা হয়েছে, অনেক তথ্য আছে, পানি কোনো নিয়ম মানে না, আজ পর্যন্ত মানে নাই, কখনো মানবে না। পানি সময়ের আগে ছিল, সময় পরেও থাকবে। এই যে বিষয়টা, এটা মনে হয় যে খুব জরুরি দরকার, এবং নিজের বিরুদ্ধে নিজের প্রতিবাদ করার প্রয়োজন আছে। আমি আজকে যে জিনিসগুলো রাখতে যাচ্ছি সেগুলো কিছু প্রশ্ন এখনো দেখা যাবে না। প্রশ্নগুলো হচ্ছে মানে এই এই জলজ বোধের প্রকাশ প্রভাব অনেকভাবে হতে পারে, স্বপ্ন হতে পারে, গ্রহ হতে পারে, এবং কিছু প্রশ্ন হতে পারে। তা আমি কিছু প্রশ্ন রাখতে চাই আপনার সাথে। প্রশ্নগুলোকে আমি বলছি জলজ প্রশ্ন, সহজ প্রশ্ন। প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। পানি কোনো আলাদা সত্তা নয়, আমাদের ভেতর বাহির প্রাণ প্রয়াস সবই তো পানির মুখে লালিত। তাহলে পানি নিয়ে আলাদা করে ভাবতে হয় কেন? আমাদের স্থাপত্যে জলের আনাগোনা নেই কেন? ভেজা কোনো দশা বা অবস্থা নয়, ভেজা একটি রং। বর্ষা বেড়ানো আমাদের ভেজা মানুষ কেন তাহলে শুকনো অবকাঠামোর স্বপ্ন দেয়? নদীমাতৃক এই অঞ্চলটাতে নদীভিত্তিক নগরায়ন হয় না কেন? পানি তো কোনো বাধা মানে না, তাহলে আমরা ওকে বাঁকতে চাই কেন? এই ভেজা সভ্যতা পানির সাথে লুকোচুরি খেলে বেড়ে উঠেছে, আড়ালের আশ্রয় খুনসুটি করেছে বর্ষার সাথে। তাহলে আমরা আড়াল ছেড়ে দেয়ালের স্থাপত্য করি কেন? আমাদের স্থাপত্য কেন জলজ হয়? কেন স্থাপতিক প্রভাবটা জলের ছাটের মতো আলতো হয়? আমাদের জীবনগুলো কেন জল ছাপের মতো হয়? এই ভেজা মাটিতে শুকনো সত্তার আধিপত্য কেন? এই ব্রহ্মাণ্ডের শুরু ও শেষ পানিতে, তাহলে আমাদের ভাবনা, স্বপ্ন ও প্রকাশের শুরুটা পানিতে নয় কেন? সমকালীন বুদ্ধির উন্মাদনায় লুকিয়ে থাকা প্রাচীন বোধগুলোকে একটু ভিজিয়ে দিই না তাই। ভেজা বোধ থেকে নতুন প্রাণের সঞ্চার, নতুন কিছু জলজ ভাবনা তৈরি হয় না কেন? জলজ প্রশ্নগুলো, সহজ তারা দিল, অনুভূতি আর ভাবনা ছাপিয়ে জলজ বোধ হয় না কেন? এই কথাগুলো দিয়ে যেটা করতে চাচ্ছি যে একটা স্পন্দন, যদি একটা স্পন্দন তৈরি হয়, এই কথাগুলো এক একজন এক এক ভাবে নেবে। আমার কাছে একরকম, অন্যের কাছে আরেক রকম, বাট এই কথাগুলোর সমষ্টিগত ফলাফল যদি একটা সহজাত অনুরণন হয়, তাহলেই আসলে হয়তো অন্য কোনো পরিবর্তনের সূচনা। পরিবর্তন আর কথা হচ্ছিল, পরিবর্তন আসে এখানে, তারপরে বাইরে দেয়। কিছু শব্দ, আহ, বাংলা শব্দ আসলে দারুণ। তার ভিতরে একটা শব্দ বলবো, বন্যা। ইংরেজিতে ফ্লাড। এই দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। পার্থক্য না হলে পিতা তার মেয়ের নাম বন্যা রাখে না, কতটা আদর করে বন্যা নামটা রাখে। তো নদী নিয়ে কথা বলল। আহ, আমাদের তো পুরাটাই নদী কেন্দ্রিক জীবন। আমি জানি না এখানে জানে কিনা প্রতি বছর নদী দিয়ে কত পানি আসে আমাদের বাংলাদেশে। 1.2 ট্রিলিয়ন কিউবিক মিটার। আমি এটা চিন্তা করছিলাম এটা আসলে কত বড়। তো আমি হিসাব করে দেখলাম বাংলাদেশকে যদি একটা ট্যাঙ্ক ধরি, ওইটাকে 27 ফিট পুল করলে যে ট্যাঙ্কটা হয়, ওরকম সমান পানি প্রতি বছর আসে। মানে অ্যারাউন্ড 30 ফিটের একটা ট্যাঙ্ক যদি বাংলাদেশকে বানাই, তাহলে প্রতি বছর এই পানিটা আসে। পানির সাথে আসলে কি আসে? খালি পানি? পানির সাথে আসে পলি মাটি, মূলত সিল্ট। এই সিল্ট কতটুকু আসে? 1.2 বিলিয়ন টন। এটা আমরা
ম্যানেজ করতে পারি না, এই পানিটাও ম্যানেজ করতে পারি না, এই পলিটাও ম্যানেজ করতে পারি না। আমরা নগরায়ন বারবার বলছি, এহসান ভাইয়ের সাথে ভাবছিলাম যে আলাপ করব, সেটা হচ্ছে যে আমাদের হাজার বছরের যে জীবন পদ্ধতি সেটা কিন্তু গ্রামীণ, এবং বাংলাদেশের যে কালচারাল আইডেন্টিটি সেটা কিন্তু ফোকলোর। আমি যদি গানে দেখি তাহলে আমার লালন গীতি, আমি যদি আমার ভাষায় দেখি বাংলা চলিত ভাষা, যেটা প্রমোদ চৌধুরী বলছে যে আহ, কলমের ভাষা মুখে আসার জন্য মুখে কালি লেগে যাচ্ছে আমাদের, আসলে মুখের ভাষাটা কলমে যাওয়ার কথা ছিল। তো এই যে গ্রামীণ জনপদ, গ্রামীণ কাঠামো, এটা ছেড়ে আমরা যখনই নগরায়নের দিকে যাচ্ছি, নগরায়ন কতদিন, খুব বেশি হলে গত ৭৫ বছর ধরে পাকিস্তান পিরিয়ডের পর থেকে, আর একটু কলোনিয়াল পিরিয়ডে কিছু ল্যান্ড বেস বিশেষ করে ট্রেন ডেভেলপমেন্টটা হয়েছে। আমাদের নদীগুলো একই সাথে ৩-৪ রকমের প্রবণতা ধারণ করে। এটা যমুনাতে সবচেয়ে ভালো করে। এটার কারণে যেটা হয় যে নদীর যে মানে আসল যে জায়গা, নদী যেখান দিয়ে যায়, ও শুধু কিন্তু ওর ওর যেই জায়গাতে যাচ্ছে ওইটা না, ওর আশপাশের জমির নিচে দিয়ে যাচ্ছে, কৃষি জমির ভিতরে যাচ্ছে, অনেক দূর দিয়ে যাচ্ছে। তো খুব ঠান্ডা মাথায় দেখলে দেখবেন যে আমাদের বরেন্দ্র অঞ্চল বলেন, গৌড় অঞ্চল বলেন, কোনোটাই নদীর বাইরে না। একটা অববাহিকা শেষ হয়ে আরেকটা অববাহিকা শুরু হয়ে যায়। তো এক অর্থে এই দেশে কোনো জমি নাই, যে যেখানেই কাজ করছি নদীতেই বানাচ্ছি। এই বোধটা যদি না থাকে তাহলে যা হচ্ছে তাই বারবার হতে থাকবে। আর দ্বিতীয় কথা যেটা বলছেন যে ওই যে ফিলিপ কোন ওরা যেটা করেছেন, ওনারা তো খুব ভালো কাজ করছেন, তবে আমাদের এই অঞ্চলে স্পেসিফিকলি মানে এই অঞ্চলে কাজ করতে হলে ফিঙ্গারিং এর ছাড়া কোনো উপায় নেই। ফিঙ্গারিং বলতে অর্থাৎ পানি আসবে যাবে, আপনি আসবে যাবেন, দুজন মেলবন্ধন হতে হবে। নদীর ধার থেকে ভেতরের দিকে নদীকে যেতে দিতে হবে। ও যখন পাকের মতো টার্ন করে তখন ও এইভাবে ট্যানজেনশিয়ালি ভেতরের দিকে যেতে চায়। আবার যখন এই পাশে টার্ন করে ও এই পাশে যেতে চায়, ওকে যেতে দিতে হবে। আবার যেখানে যেখানে ও আপনাকে অ্যালাউ করছে যে ঠিক আছে তুমি এখানে আসো, এখানে থাকো, সেখানে আপনি যেতে পারেন। তো আমরা নগরায়ন করি, গ্রামীণ যেটাই করি, যাই করতে চাই, আগে নদী, তারপর অন্য কিছু। তা না হলে যেই সমস্যাগুলো নিয়ে আমরা সবাই প্রচন্ড তাড়িত, সেটাকে আমরা আরো বাড়াতে থাকবো। ধন্যবাদ।